কেটে গেছে ভারতের বাইরে অক্সফোর্ডের ভ্যাকসিন সরবরাহের অনিশ্চয়তা, তথ্য ইউনিসেফের। টিকার মেয়াদ কম হওয়ায় ধাপে ধাপে আনছে বাংলাদেশ, জানালেন বিশেষজ্ঞরা। কোভিড টিকা নিলে আক্রান্ত হলেও হবে না শ্বাসকষ্ট, দরকার পড়বে না অতিরিক্ত অক্সিজেনের, অক্সফোর্ডের ভ্যাকসিনের ওপর বাংলাদেশের গবেষণা। হাওড়াঞ্চলে ধান কাটার ধুম, ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষকের কাছ থেকে ২০ লাখ টন খাদ্যশস্য কিনবে সরকার। কারসাজি ঠেকাতে মিলারদের উপর নজরদারির পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। ভারতের বাইরে অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহের জটিলতার অবসান হয়েছে। টিকা ক্রয় এবং বিতরণের সঙ্গে যুক্ত থাকা ইউনিসেফের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ৮০টি দেশে সরবরাহের জন্য আগামী মে মাসেই অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি ডোজ টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে ইউনিসেফ। এদিকে বাংলাদেশেরও টিকা পাওয়া নিশ্চিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতের বাইরে সেরাম ইনস্টিটিউটের অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ নিয়ে বেশ কিছুদিন ধরেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। নিজেদের দেশের চাহিদা মেটাতে ভারত টিকা রফতানি সীমিত করায় এ শঙ্কার সৃষ্টি হয়। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে বলে জানিয়েছে টিকা ক্রয় এবং বিতরণের সঙ্গে যুক্ত থাকা ইউনিসেফ। জাতিসংঘের এই সংস্থাটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আগামী মে মাসেই অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি ডোজ টিকা পাওয়া সম্ভব। এর ফলে বিভিন্ন মহাদেশ জুড়ে টিকা সরবরাহ নিয়ে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কেটে যাবে বলে দাবি ইউনিসেফের। আগামী মে মাসে অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি টিকা পাওয়ার পরই বিভিন্ন দেশে তা সরবরাহ শুরু করা হবে বলে জানানো হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউট এ পর্যন্ত ৭৬টি দেশে ৬.৫ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি করেছে। বাংলাদেশও সেরামের কাছ থেকে কোভিড টিকা আমদানি করে। কাজীফ থেকে শুভ, সময় সংবাদ। এদিকে মাত্র ৬ মাসের মেয়াদের অক্সফোর্ডের টিকা একবারে বড় চালান এনে মজুদের পক্ষে নন বাংলাদেশের বিশেষজ্ঞরা। তারা বলছেন, ধাপে ধাপে এনে দূরদর্শিতার প্রমাণ দিচ্ছে সরকার। এ অবস্থায় মজুদ ২৫ লাখ শেষ হওয়ার আগেই পরবর্তী চালান হাতে পাওয়ার আশা বাংলাদেশের। রাশেদ লিমনের রিপোর্ট। ২১শে জানুয়ারি ২০২১ উপহার হিসাবে ভারতের দেয়া ২০ লাখ ডোজের মাধ্যমে ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথম ধাপে নাম লেখায় বাংলাদেশ। এর ৪ দিনের মাথায় ২৫শে জানুয়ারি সেরাম ইনস্টিটিউট থেকে কেনা বাংলাদেশের প্রথম টিকার চালান আসে বেক্সিমকো ফার্মার হাত ধরে। যদিও এর আগেই সময় মতো টিকা আসা না আসা নিয়ে নানা কথা রটে বেশ কিছু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক তখনই সেরামের বাংলাদেশের এজেন্ট বেক্সিমকো জানিয়েছিল ধাপে ধাপে হলেও সময় মতো ৩ কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। এটা আসার পরে আমরা আমাদের ওয়্যারহাউসে নিয়ে যাব এবং আমাদের ওয়্যারহাউসে নিয়ে আমরা স্টোর করব। সব শঙ্কা কাটিয়ে দেশ জুড়ে এখন চলছে টিকাদান কর্মসূচি। মঙ্গলবার অধিদপ্তরের হিসেবে এরই মধ্যে ৫৭,৪৫,০৮৫ জন নিয়েছেন করোনার প্রথম ডোজের টিকা, আর দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১৬,৭৮,১৮৯ জনকে। অর্থাৎ ধাপে ধাপে আসা ১,২,০০,০০০-এর মধ্যে প্রয়োগ হয়েছে ৭৪,২৩,২৭৪ ডোজ। এখনও মজুদ আছে ২৫,৭৬,৭২৬ ডোজ। তবে এরই মধ্যে আবারও মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে। গণমাধ্যমের খবরেও তৈরি হয়েছে বিভ্রান্তি। শুনছি শেষ হয়ে যাবে, তারপরে কিনে নিতে হবে। আশঙ্কা থেকে যায়, তারপর আমরা আত্মবিশ্বাস যে পাবো। শেষ হয়ে যাওয়ার ভয় নেই, কারণ হচ্ছে টিকার প্রচুর পরিমাণ মজুদ আছে। তবে এই মুহূর্তে যে ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে তা প্রস্তুত ৬ ডিসেম্বর আর মেয়াদ ৩রা জুন ২০২১ পর্যন্ত। তাই মজুদ নিয়ে কোনো প্রশ্ন তুলতে নারাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন সরকার ধাপে ধাপে আনার প্রক্রিয়ার কারণেই মজুদ প্রক্রিয়া সঠিক নিয়মে হচ্ছে। ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দিতে হবে, সেইভাবে হিসাব করে তারা টিকাগুলোকে আনছে এবং লটে লটে আনাই সুবিধাজনক, কারণ এটাকে সংরক্ষণ করা সহজ। অল্প করে আনে কিন্তু যেন শর্টেজ না হয় সেইভাবেই ওনারা, এবং ওনাদের দূরদর্শিতা আমার মনে হয় সেভাবে ওনারা চিন্তা ভাবনা করে কাজ করতেছেন। ভ্যাকসিন নিতে সুরক্ষা ওয়েবসাইটে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭১,৫০,৮৭৩ জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভ্যাকসিন দেওয়ার পর করোনায় আক্রান্তের শঙ্কা থাকলেও তা স্বাস্থ্যগতভাবে পুরোপুরি ঝুঁকিমুক্ত বলে দাবি করেছেন চট্টগ্রামের একদল গবেষক।
টিকা নেওয়া অবস্থায় আক্রান্তদের শ্বাসকষ্ট যেমন থাকবে না, তেমনি অতিরিক্ত অক্সিজেনেরও প্রয়োজন পড়বে না। প্রথম দফায় ভ্যাকসিন দেওয়ার পর করোনায় আক্রান্ত 200 জনের ওপর গবেষণা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের 15 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিল পর্যন্ত 3 মাসে সিবাসু ল্যাবে 6,146 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 1,752 জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 200 জন পাওয়া গেছে যারা 7 ফেব্রুয়ারির পর করোনার প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। ঘরে ভ্যাকসিন নেওয়ার 32 দিনের মধ্যে তারা আক্রান্ত হন। আইসিইউ লাগেনি, হসপিটালে যাওয়ার প্রবণতা অনেক কম ছিল। তা আমরা মনে করি সামনে যারা ভ্যাকসিন নেননি তারা অবশ্যই ভ্যাকসিন নেবেন। গবেষণার তথ্য অনুযায়ী আক্রান্ত 200 জনের মধ্যে 82.5% হারে 165 জনকে হাসপাতালে আসতে হয়নি। বাকি 35 জন হাসপাতালে গেলেও মারাত্মক কোনো স্বাস্থ্য ঝুঁকি ছিল না। এমনকি 88.5% হিসেবে 177 জনের কোনো শ্বাসকষ্ট যেমন ছিল না, তেমনি 92% হিসেবে 184 জনের অক্সিজেন প্রয়োজন হয়নি। যারা টিকা দিয়েছিল তাদের মধ্যে একটি মেজরিটি সংখ্যার পেশেন্টদের কিন্তু ডিজিজটি সিভিয়ার পর্যায়ে যায়। 91% রোগীর কোনো রকম কাশি কিংবা হাঁচি ছিল না। সে সাথে 56.6% রোগীর স্বাদ ও ঘ্রাণে কোনো পরিবর্তন হয়নি। আক্রান্ত সব রোগীরই অক্সিজেন স্যাচুরেশন ছিল 97-এর মধ্যে। এই অবস্থায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এবং ভারতের সেরামের মাধ্যমে পাওয়া এই টিকাকে অনেকটা নিরাপদ হিসাবেই দেখছেন গবেষকরা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার মতে টিকা গ্রহণকারীরা প্রায় 70 থেকে 77% পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। আমাদের এই গবেষণায় একই ধরনের ফলাফল আমরা পেয়েছি। প্রথম ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। 48 বছর বয়সী এই ব্যক্তি আগে থেকে কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন সিবাসুর গবেষক দল। এছাড়া আক্রান্তদের অধিকাংশই আগে থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকের রোগী ছিলেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা ভ্যাকসিনকে সর্বজনীন পণ্য ঘোষণা করা উচিত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে দৃঢ় পারস্পরিক সম্পর্ক বজায় রেখে বিশ্বকে মহামারী মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়কে একসাথে ভেবে একযোগে কাজ করে একসাথেই এগিয়ে যেতে হবে। গতকাল 25 দেশীয় দেশ ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত চীনের অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা BOAO বা বোয়াও ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও বার্তায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। COVID-19 pandemic has brought us at a crossroad of human history. The socio-economic impacts of the pandemic are massive and are still unfolding. It is therefore extremely important to strengthen the global and regional partnerships. We strongly believe that COVID-19 vaccines should be declared as global public goods. Countries producing the vaccines should help others produce the vaccine with a view to attaining universal vaccine coverage. দেশে গতকাল দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 91 জন, আর 27,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 4,500। এদিকে কোভিড পজিটিভ 90% রোগী বুঝে না বুঝে অ্যান্টিবায়োটিক খাওয়ায় বাড়ছে চিকিৎসা জটিলতা। উচ্চ মাত্রার এই ওষুধের বেশিরভাগেরই নাম নেই জাতীয় নির্দেশিকায়। কোভিডের প্রথম ঢেউয়ে মানুষ ভিটামিন সি, ডি, জিঙ্ক এবং কম মাত্রায় অ্যান্টিবায়োটিক খেয়েছেন, কিন্তু দ্বিতীয় ঢেউয়ে অ্যান্টিবায়োটিক কেনার প্রবণতা বেড়েছে চরমভাবে। চড়া মূল্যে বিক্রি হওয়া এসব ওষুধ জীবন বাঁচানোর তাগিদে দেদারসে কিনছে মানুষ। একটা দাম হলো 1300 টাকা, 7 দিন দেয়, 10 দিন দেয়, 14 দিন দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, হাসপাতালে ভর্তি হবার আগেই 93% মানুষ অ্যান্টিবায়োটিক খেয়ে আসছেন, আর বহির্বিভাগে এই হার 72%। কোভিড একটি ভাইরাসের রোগ, আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। অতএব সকল কোভিড রোগী শুরুতেই এজিথ্রোমাইসিন পাবেন, মেরোপেনাম পাবেন, যেটা আমাদের বলা যায় যে সর্বশেষ রিসোর্স। এই ক্ষেত্রে আমাদের রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক এর দিকে দৃষ্টি দেওয়া দরকার। হাসপাতালেও বেড়েছে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার। চিকিৎসকদের একটি অংশ দায়িত্বশীল আচরণ করছেন না বলেও অভিযোগ বিশেষজ্ঞদের। আমাদেরই চিকিৎসকরা
সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, মানে অ্যাজিথ্রোমাইসিন, কোনো বিশেষজ্ঞ অ্যান্টিভাইরাল ফ্যাভিপিরার মতো দামি দামি ঔষধ এবং এগুলা লিখে দিয়েছেন যে যদি কোভিড পজিটিভ হয় এগুলো খেয়ে ফেলা যাবে। সমস্যা সমাধানে জাতীয় কোভিড গাইডলাইন হালনাগাদ করে দেশের সকল চিকিৎসককে প্রশিক্ষণের আওতায় আনার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। গাইডলাইন ফলো করার জন্য একটা ইমপ্লিমেন্টেশন মনিটরিং তো কোনো টিম করা নাই, তো আমাদের একটা সাজেশন থাকবে আর কি গাইডলাইন কমিটি থেকে যে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা মনিটরিং ব্যবস্থা করা যায় কিনা। এদিকে মঙ্গলবার বাংলাদেশে নতুন করে শনাক্ত হয়েছে 4,559 জন আর মৃত্যু হয়েছে 91 জনের। অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্যের প্রেসক্রিপশন দেখেও সেবন করছেন অ্যান্টিবায়োটিক। এই বাস্তবতা কোভিড রোগীদের মধ্যে মৃত্যু ঝুঁকি বাড়াবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের 4 দেশ ও সিঙ্গাপুরের পর আজ থেকে চীনেও চালু হচ্ছে বিশেষ ফ্লাইট। 6 দেশে এখন থেকে শুধু প্রবাসী কর্মী নন, সাধারণ যাত্রীরাও যাওয়া আসা করতে পারবেন, যেতে পারবেন ট্রানজিট যাত্রীরাও। এদিকে আজ থেকে কক্সবাজার ছাড়া অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। করোনার ঊর্ধ্বগতি রোধে দ্বিতীয় দফায় লকডাউনে 5 এপ্রিল থেকে অভ্যন্তরীণ আকাশপথে বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। এরপর সর্বাত্মক লকডাউন ঘোষিত হলে 14 এপ্রিল থেকে সরকারি সিদ্ধান্তে বন্ধ করা হয় সব দেশের সঙ্গে বিমান চলাচল। বিভিন্ন মহলের দাবির প্রেক্ষাপটে প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে গুরুত্বপূর্ণ 5টি দেশে বিশেষ ফ্লাইট চালু করে সরকার। কিন্তু ট্রানজিট যাত্রী পরিবহনে বিধিনিষেধ থাকায় আটকা পড়েন ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশের যাত্রীরা। নানা শর্তের কারণে বিপাকে পড়েন পর্যটন ভিসায় বিদেশগামী নতুন কর্মীরাও। এ অবস্থায় ব্যবসায়িক ও আটকে পড়া প্রবাসীদের স্বার্থে চীনে বিশেষ ফ্লাইট চালুর অনুমতি দেওয়ার পাশাপাশি 6 দেশে সাধারণ যাত্রীদেরও ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। 5টি ডেস্টিনেশন সহ আরেকটি ডেস্টিনেশন যুক্ত হতে যাচ্ছে যে চায়না। প্রবাসী কর্মী ছাড়াও অন্যান্য যে কোনো যাত্রী এই 6টি দেশের মাধ্যমে বিভিন্ন জায়গায় যেতে পারবে। আগের যে প্রজ্ঞাপন ছিল যে ওয়ার্কার ছাড়া কেউ আসতে পারবে না এবং ওই দেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে যাত্রী আসতে পারবে না। প্রবাসীদের যাত্রাপথে ভোগান্তি নিরসনে ও ব্যবসায়ীদের চলাচলের স্বার্থে সীমিত পরিসরে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইটও। প্রত্যেকটি এয়ারলাইন্সের যে নব, ইউএস বাংলা এবং বিমান অন্তত একটি করে ফ্লাইট প্রত্যেকটি ডেস্টিনেশনে থাকবে আশা করি। এদিকে কিছু বিশেষ ফ্লাইটের শিডিউল পরিবর্তন হলেও যাত্রীদের না জানানোর কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসী কর্মীদের। 2:15 আমার ফ্লাইট ছিল, সেটা আমার বাতিল হয়ে গেছে আজকে। মেসেজ কিছু দেয় নাই বা কিছু জানায়ও নেই। আমরা অনেক দূর থেকে এসেছি, নোয়াখালী থেকে এসেছি। এখানে মনে করেন এখন 12-13 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে। 5-6 ঘন্টার মধ্যে এখানে বাইরে দাঁড়া থাকতে হবে, এটা একটা ভোগান্তি আমাদের জন্য। মঙ্গলবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানে 15টি বিশেষ ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ভারত এখনই লকডাউনের দিকে যাচ্ছে না, তবে আগামীতে সেটা করা হবে কিনা তা সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার উপর নির্ভর করছে, এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 মে থেকে ভারত জুড়ে শুরু হচ্ছে 18 বছরের বেশি বয়সীদের টিকাদান কর্মসূচি। এদিকে করোনা সংকটের মধ্যে কাল পশ্চিমবঙ্গে 6ষ্ঠ দফার ভোট গ্রহণ হবে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। মাত্র 1 ঘন্টার নোটিশে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেশবাসীকে করোনা মোকাবেলার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার প্রকোপ এবং অক্সিজেন স্বল্পতার কথা স্বীকার করে তিনি দেশবাসীকে সংকট মোকাবেলার আশ্বাস দেন। জানান, স্বাস্থ্যবিধি মেনে না চললে দেয়া হবে কঠোর লকডাউন। मैं राज्यों से भी अनुरोध करूंगा कि वो लॉकडाउन को अंतिम विकल्प के रूप में ही इस्तेमाल करें। लॉकडाउन से बचने की भरपूर कोशिश करनी है। আগামী 1 মে থেকে ভারত জুড়ে নতুন ধাপে টিকা কার্যক্রম শুরু হবে বলেও জানান মোদী। এ ধাপে 18 বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেয়া হবে। এদিকে সংক্রমণের ভয়াবহতা যখন বেড়েই চলেছে, তখন পশ্চিমবঙ্গের চলমান বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দফা কমানোর আবেদন করেছে রাজ্যটির শাসক তৃণমূল কংগ্রেস। মুখ্যত একটাই আবেদন ছিল নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের কাছে যে তিনি যাতে সবকিছু অসুবিধা একসাথে করে এই নির্বাচন তার সামনে শেষ করে মানুষের জীবনে
জিনিস লক্ষ্যে যাতে আমরা আগামী দিনে ঝাঁপিয়ে পড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নততর পরিষেবা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে। পশ্চিমবঙ্গে বুধবার ষষ্ঠ দফার ভোট হবে। এ দফায় ৪৩ আসনে ভাগ্য নির্ধারণ হবে ১১৯ জন প্রার্থীর। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা সহ বিশ্বের আরও কয়েকটি দেশের নাগরিকদের ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশগুলোতে উদ্বেগজনক হারে করোনা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই তালিকায় নেই বাংলাদেশের নাম, আর এতে কিছুটা স্বস্তিতে রয়েছেন বাংলাদেশে আটকে পড়া ফ্রান্স প্রবাসীরা। বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। বিশ্বের কয়েকটি দেশে অধিক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সে দেশগুলোর নাগরিকদের ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক 10 দিনের কোয়ারেন্টাইনের কথা জানিয়েছে ফ্রান্স সরকার। চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল সহ আরও কয়েকটি দেশ রয়েছে সেই তালিকায়। তবে সেই তালিকায় নেই বাংলাদেশের নাম, যে কারণে বাংলাদেশ থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয়। এদিকে বাংলাদেশে লকডাউন আরোপ করার কারণে বিমান যোগাযোগ বন্ধ থাকায় বাংলাদেশে আটকা পড়ে আছেন অনেক ফ্রান্স প্রবাসী বাংলাদেশি। আটকা পড়ে থাকায় তাদের মধ্যে উদ্বিগ্নতা কাজ করছে। ফ্রান্সে এখনও করোনার সংক্রমণ অব্যাহত রয়েছে, তবে কখনো আক্রান্তের সংখ্যা বাড়লে মৃতের সংখ্যা কিছুটা কমছে, আবার কখনো মৃতের সংখ্যা বাড়লে আক্রান্তের সংখ্যা কিছুটা কমছে। বিশ্বের অনেক দেশের নাগরিকদেরই ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কথা বলা হলেও সেই তালিকায় নেই বাংলাদেশ, যে কারণে কিছুটা স্বস্তিতে রয়েছেন বাংলাদেশের নাগরিকরা, বিশেষ করে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি যারা ফ্রান্সে ফিরবেন। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। জার্মানিতে আবারও বাড়ানো হলো লকডাউনের সময়সীমা। তবে করোনার সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। সেই সঙ্গে দেশটির হাসপাতালগুলোর আইসিইউতে বেড়েছে করোনায় আক্রান্তদের ভিড়। জার্মানি থেকে আরও জানিয়েছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানিতে করোনা লকডাউনের সময়সীমা আরেক দফা বাড়ানোয় স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে স্বস্তি ফিরেনি জার্মানির হাসপাতালগুলোর নিবিড় পর্যবেক্ষণ শয্যাগুলোতে। প্রায় প্রতিদিনই নিবিড় পর্যবেক্ষণ শয্যাগুলোতে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। স্থানীয়দের পাশাপাশি অনেক প্রবাসী এখন আছেন নিবিড় পর্যবেক্ষণ শয্যাগুলোতে। এদিকে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জার্মানিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টার ব্যবধানে 11,500 মানুষ করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন, আর মৃত্যুবরণ করেছে 301 জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 80,353 জনে। জার্মানিতে এই মুহূর্তে করোনা পরিস্থিতি থমথমে, তবে অন্যান্য দেশের চাইতে অনেকটাই ভালো বলা যায়। লকডাউনের সময়সীমা বাড়াতে কিছুটা হলেও স্বস্তিতে আছি। একটু ধীর গতিতে হলেও দেশের সবাইকে করোনার টিকা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে করোনার টিকার কার্যক্রম অব্যাহত রেখেছে জার্মান স্বাস্থ্য অধিদপ্তর। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মনে করেন, করোনা পরিস্থিতির উন্নতি চাইলে সাধারণ জনগণের সহযোগিতা বড্ড বেশি প্রয়োজন। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনার সংক্রমণ বাড়ছে ইউরোপের দেশগুলোতেও। পর্তুগালে নতুন করে 4 শতাধিক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। ইউরোপ সহ পর্তুগালের করোনার সবশেষ জানাতে লিসবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন তারিকুল হাসান আশিক। করোনা সংক্রমণ বাড়ছে ঠিক এভাবে না বলে আমরা যদি বলি যে ইউরোপের বিভিন্ন দেশে করোনার যে সংক্রমণ সেটির উঠানামা এখনো অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টার ইউরোপের কয়েকটি দেশের চিত্র যদি এই মুহূর্তে আপনার মাধ্যমে দর্শকদের জানাই, তাহলে বলবো যে সবচেয়ে বেশি মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে গত 24 ঘন্টায় ফ্রান্সে, এবং সেখানে 43,000-এর বেশি মানুষ কিন্তু নতুন করে সংক্রমিত হয়েছেন এবং সেখানে মারাও গিয়েছেন 3 শতাধিক মানুষ। তবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে কিন্তু পোল্যান্ডে। সেখানে কিন্তু 6 শতাধিক মানুষ গত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। ঠিক একই রকমভাবে বেশ কয়েকটি দেশে কিন্তু এইরকম আক্রান্ত এবং মৃতের যে সংখ্যা, আমরা যদি ধারাবাহিকভাবে কয়েকটি দেশের কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ইতালিতেও কিন্তু গত 24 ঘন্টায় যে সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন কিন্তু এরকম 3.5 শতাধিক, প্রায় 400-র কাছাকাছি মানুষ কিন্তু ইতালিতে গত 24 ঘন্টায় মারা গেছেন। তো এরকমভাবে হাঙ্গেরি, ইউক্রেন সহ যে কয়েকটি দেশের পরিস্থিতি বেশ নাজুক ছিল, সে কয়েকটি দেশে এখনও কিন্তু করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি যদি আমরা সে কয়েকটি দেশে বলি, সেটি অব্যাহত রয়েছে। অন্যদিকে স্পেন, পর্তুগাল এবং বেশ কয়েকটি দেশে, যেরকম আমরা জার্মানির সহকর্মীর প্রতিবেদনে দেখছিলাম, জার্মানিতেও কিন্তু উঠানামার মধ্যেই রয়েছে করোনা পরিস্থিতি। পর্তুগাল কিন্তু এই মুহূর্তে যে অবস্থানে রয়েছে সেটি হচ্ছে যে লকডাউন উঠিয়ে নেওয়ার একেবারে শেষ ধাপে।
প্রায় অধিকাংশ প্রতিষ্ঠান খুলে গেছে গত সোমবার, এবং সোমবারে প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং শপিং মল খুলে যাওয়ার পর আমরা কিন্তু দেখেছি যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যে ছিল, এবং সেই আবহাওয়াতে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসেন এবং বিভিন্ন জায়গাতে তারা কিন্তু জনসমাগম করেন। তবে পর্তুগালের প্রশাসন সবচেয়ে বেশি জোর দিচ্ছে মূলত স্বাস্থ্যবিধি মেনে চলানোর ক্ষেত্রে, অর্থাৎ নাগরিকরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন সেই লক্ষ্যে সচেতনতা তৈরি। এমনকি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু প্রচুর টহলরত অবস্থায় রয়েছে, কারণ কেউ যদি মাস্ক না পরেন অথবা সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হস্তক্ষেপ করছে। তবে বেশ কিছু জটিলতা হয়েছে কিন্তু সম্প্রতি আমরা জেনেছি যে ভ্যাকসিনকে ঘিরে। আমরা জানি যে ইউরোপ কিন্তু এরই মধ্যে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনটিও কিন্তু আমদানি শুরু করেছে বিভিন্ন দেশ, কিন্তু এরই মধ্যে ঠিক অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটির মতো জনসনের এই ভ্যাকসিনটিরও কিন্তু রক্ত জমাট বাঁধার সঙ্গে যে সংশ্লিষ্টতা সেটি কিন্তু খুঁজে পেয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। তবে এই ভ্যাকসিনটির ক্ষেত্রে ভবিষ্যতের যে কর্মপরিকল্পনা কি হবে, অর্থাৎ আমরা দেখছি যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি একটি নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বে নাগরিকদের যেরকম প্রয়োগ করছে ইউরোপের বিভিন্ন দেশ, ঠিক একই রকমভাবে জনসনটির এই ভ্যাকসিনটিও কিন্তু একটি নির্দিষ্ট বয়সসীমার উপরে গিয়ে প্রয়োগ করবে। এরকম একটি সিদ্ধান্ত খুব শীঘ্রই হয়তো আসতে পারে, এরকমটা আশঙ্কা বা ধারণা করছে ইউরোপের বিভিন্ন দেশ। অর্থাৎ এখনও ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জনসনের এই ভ্যাকসিনটির ব্যাপারে একটি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এর পাশাপাশি আমরা যদি বলি যে সম্প্রতি যে ফ্লাইট চলাচল ইউরোপের অভ্যন্তরে বিভিন্ন দেশে, সেটি এখনও খুব সীমিত পরিসরে কিন্তু ফ্লাইট চলাচল করছে, এবং প্রত্যেক যাত্রীকেই কিন্তু করোনা নেগেটিভ সার্টিফিকেট কিন্তু বহন করতে হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখেছি যে ইউরোপের বিভিন্ন দেশে এখনও যে লকডাউন বলি বা কারফিউ বলি বিভিন্ন বিধিনিষেধ অব্যাহত রয়েছে এই করোনার সংক্রমণের লাগাম টেনে ধরতে। এর পাশাপাশি আরও কয়েকটি দেশ যেগুলো দেখেছি যে আমরা যে বিভিন্ন দেশে ফ্লাইট চলাচলের ব্যাপারে কিন্তু একরকম কড়াকড়ি রয়েছে এবং ধারাবাহিকভাবে সেগুলো শিথিল হচ্ছে। অধিক সংক্রমণের দেশগুলি থেকে কিন্তু ইউরোপে ফ্লাইট প্রবেশ এখনও বন্ধ রয়েছে সরাসরি। এছাড়া আমরা দেখেছি যে সম্প্রতি বাংলাদেশে লকডাউনের কারণে পর্তুগাল প্রবাসী অনেক বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন এবং তারা ফিরতে পারছেন না। এমনকি ইউরোপ থেকে অর্থাৎ পর্তুগাল থেকে অনেক প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে ভ্রমণের জন্য টিকিট কিনেছিলেন তাদেরকেও কিন্তু নানান ভোগান্তি বা দুর্ভোগের শিকার হতে হচ্ছে, কারণ বাংলাদেশের যেহেতু এখনও ইউরোপ থেকে আমরা জানি যে ইউরোপ থেকে বাংলাদেশে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে, কিন্তু ইউরোপে কিন্তু এখনও বাংলাদেশ থেকে ফ্লাইট আসতে পারবে এরকম বিষয়গুলি চালু রয়েছে। তো এই বিষয়গুলি বিবেচনা করে বাংলাদেশ সরকার যেন আসলে তড়িৎ গতিতে ফ্লাইট খুলে দেয় এটির একটি অনুরোধ কিন্তু ইউরোপ প্রবাসীরা জানিয়েছেন। এর পাশাপাশি যদি বলি যে এরই মধ্যে যারা ফিরতে পারছেন না তাদের ভোগান্তিটা একটু বেশি, কারণ এরই মধ্যে যেহেতু সবকটি প্রতিষ্ঠান খুলে গেছে তাদেরকে কাজে যোগ দেওয়ার কথা, কাজে যোগ দিতে না পারাতে কিন্তু আরও ভোগান্তি তৈরি হয়েছে। অন্যদিকে অনেক এরই মধ্যে এখানকার যে ইমিগ্রেশন অথরিটি তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে এবং অনেক অভিবাসন প্রত্যাশী রয়েছেন প্রবাসী বাংলাদেশি, তারাও কিন্তু স্বাভাবিক একটি সময়ের যে স্বপ্ন সেটি তারা দেখছেন। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে আক্রান্তের ওঠানামা সেটি অব্যাহত রয়েছে। তবে প্রত্যেকটি দেশই সতর্ক অবস্থানে থেকে নিজ নিজ দেশের করোনা সংক্রমণের যে লাগাম সেটি টেনে ধরার চেষ্টা করছে। তবে ভ্যাকসিন কার্যক্রম এগিয়ে চলছে এবং ভ্যাকসিনের মাধ্যমেই কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক করার যে একটি চেষ্টা সেটি গোটা ইউরোপ করছে। তো তাজদিন এই ছিল আসলে পর্তুগাল সহ ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতি, ভ্যাকসিন কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতির সবশেষ খবর। তাজদিন। ইউরোপ সহ পর্তুগালের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত ছিলেন তারিকুল হাসান আশিক। উন্নতির দিকে আয়ারল্যান্ডের করোনা পরিস্থিতি। ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশে যখন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে তখন দেশটিতে মৃত্যু ও আক্রান্তের হার ক্রমেই কমছে। সেই সঙ্গে আয়ারল্যান্ডে বাংলাদেশিদের আক্রান্তের হারও অনেক কম। এতে স্বস্তি প্রবাসীদের মধ্যে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনার শুরু থেকেই নানা বিধিনিষেধ, লকডাউন সহ নানা পদক্ষেপের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করে আয়ারল্যান্ড। প্রথম ঢেউয়ের চেয়ে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে দেশটিতে আক্রান্ত এবং মৃত্যুর হার বেড়ে যায় কয়েক গুণ। তবে সরকারি বিধিনিষেধ মেনে চলায় এখন দেশটিতে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। ইউরোপের অন্য দেশগুলোর চেয়ে আয়ারল্যান্ডে বাংলাদেশিদের মৃত্যুর হার একেবারেই কম।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মাত্র 1 বাংলাদেশির মৃত্যু হয়েছিল। সরকারের নিয়ম মেনে চলা এবং নিজেদের সুরক্ষিত রাখতে বিভিন্ন পদক্ষেপ দেওয়াতেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করেন প্রবাসীরা। গভর্নমেন্ট থেকে আমাদেরকে যে ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে আমরা ওইভাবেই চলার চেষ্টা করছি। সবাই আল্লাহর রহমতে ভালোই আছি, সেফ আছি। সংক্রমণের হার কমাতে আয়ারল্যান্ড যে পদ্ধতি গ্রহণ করেছে তা বাংলাদেশ সহ অন্য দেশগুলো অনুসরণ করতে পারে বলে মত প্রবাসীদের। এখানে ভালো থাকার একটাই কারণ আমরা সরকারের দেওয়া বিধিনিষেধগুলো মেনে চলতেছি ঠিক মতো, সরকারের দেওয়া রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করছি ঠিক মতো। আমার মনে হয় বাংলাদেশ সহ অন্যান্য দেশের সবাই যদি রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ঠিক মতো ফলো করে সবাই ইনশাল্লাহ ভালো থাকবে। এদিকে সংক্রমণ কমে আসায় আগামী জুনের মধ্যে রেস্টুরেন্ট সহ অন্য ব্যবসাগুলো বিধিনিষেধ মেনে খুলে দেওয়ার পরিকল্পনা করছে আইরিশ সরকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ভোরের সময় আরও থাকছে কখনো সার্ভার কখনো ওয়েবসাইট ডাউন, বারবার বাধাগ্রস্ত বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম, প্রযুক্তিগত নানা ঝুঁকির শঙ্কা। দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া রোগী। আক্রান্তদের বেশিরভাগই নারী ও শিশু। এক সপ্তাহে পটুয়াখালীতে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। বরিশাল ও ঝালকাঠিতেও বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। করোনাকালীন ডায়রিয়ার প্রকোপে বাড়তি রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ডায়রিয়া আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় পটুয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন 1.5 শতাধিক মানুষ। এদের মধ্যে নারী ও শিশু সংখ্যাই বেশি। পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের বারান্দায় ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। সংকট দেখা দিয়েছে স্যালাইনেরও। গত এক সপ্তাহে জেলায় এই রোগে আক্রান্ত হয়ে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। আমরা এখানে আসছি কোনো ধরনের সিট পাই না বা আপনার হসপিটালে তেমন সেবা পাচ্ছি না। শরীরে পুশ করা স্যালাইনগুলো সবই বাইরে থেকে কেনা লাগে, তাদের ডাকলে তারা আসে না। কলেরা স্যালাইন পাওয়া যাইতেছে না। ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের নার্স ও চিকিৎসকরা। কলেরা স্যালাইনগুলো যে আইভি দেওয়া ওগুলো আমরা পাইতেছি না। রোগীদের সাথে আমাদের অনেক এ নিয়ে কথা বলতে হয়। গত এক সপ্তাহে মোট 1863 জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত মোট 2 জন রোগী মৃত্যুবরণ করেছে। একই অবস্থা দক্ষিণের জেলা ঝালকাঠি ও বরিশালেও। প্রতিদিন শতাধিক ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন 180 জন রোগী। জেলা সদর হাসপাতালে চরম সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও স্যালাইনের। সিজনাল ডিজিজ আপনারা জানেন, এই সময়টাতে বৈশাখ মাস চৈত্র মাসে সাধারণত ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পায়। আমাদের দক্ষিণাঞ্চলের স্যালাইন ওয়াটার এটি একটি কারণ হতে পারে। গত এক সপ্তাহে পটুয়াখালী, ঝালকাঠি ও বরিশালে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন 3000-এর বেশি। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার চিকিৎসক। গতরাত 10টার দিকে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানে তার বাসায় যান 2 চিকিৎসক AZM জাহিদ হোসেন ও ডাক্তার আল মামুন। সোয়া 1 ঘন্টা পর বাসা থেকে বের হয়ে জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার বর্তমানে জ্বর নেই, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে। 14 দিন পার হলে চিকিৎসক টিমের সিদ্ধান্ত অনুযায়ী আবারও তাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। গত 11 এপ্রিল বেগম জিয়ার করোনা শনাক্ত হয়। জ্বর নাই, স্বাভাবিক টেম্পারেচার যেটা মানুষের থাকা উচিত সেটা আছে। উনি অন্য দিনের চেয়ে আজকে অনেকটা ভালো বোধ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। 14তম দিন পার হওয়ার পর পরবর্তীতে ওনার মেডিকেল বোর্ড আবারও বিভিন্ন কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো করানোর পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। করোনা সংক্রমণ বাড়ায় ময়মনসিংহ সিটির 10টি এলাকা অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ব্যানার টানিয়েছে প্রশাসন। তবে লকডাউন চলছে ঢিলেঢালা। নগরীর নতুন বাজার এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। বিস্তারিত জানতে যাব তার কাছে। হারুন, করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই তীব্রতর হচ্ছে এই ময়মনসিংহ জেলায়, বিশেষ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে। ময়মনসিংহ জেলায় যে পরিমাণ আক্রান্ত বা সংক্রমণ হচ্ছে তার বেশিরভাগই ময়মনসিংহ সিটি কর্পোরেশনে, এবং এই বিষয়টি মাথায় রেখে এটি আসলে এই ব্যাপক সংক্রমণ ভাবিয়ে তুলেছে ময়মনসিংহের সিটি কর্পোরেশন
প্রশাসন সবাইকে, যার কারণে গতকালকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 10টি এলাকাকে অত্যধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা দেখেছি যে গতকালকে দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে এখানকার পুলিশ, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে যে ময়মনসিংহ সিটির যে এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে সেখানে ব্যানার টানানো হয় এবং মাইকিং করা হয়, সচেতনতা সৃষ্টি করা হয়। বলা হয় যে এলাকাগুলোকে অত্যধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই এলাকায় মানুষকে চলাচল করার জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে এবং যেন যত্রতত্র মানুষজন ঘোরাফেরা না করেন, অযথা বাইরে বের না হন, এই বিষয়গুলো খেয়াল রাখার জন্যেই সেই ঘোষণায় বলা হয়েছে। আমি একটু যদি বলে রাখি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে এলাকাগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে, সেটি হচ্ছে ময়মনসিংহ নগরীর নতুন বাজার, বাউন্ডারি রোড, চরপাড়া, নয়াপাড়া, মাসকান্দা, শিকারিকান্দা, দিগারকান্দা, ভাটিকাশর, কৃষ্ণপুর আলিয়া মাদ্রাসা, পলাশপুর, কেওয়াটখালী, কালীবাড়ি রোড, কাছিঝুলি, আকুয়া, চুকাইতলা মাদ্রাসা কোয়ার্টার, নৌমহল, সারদা গুডস রোড এবং আরকে মিশন রোড, এই এলাকাগুলোকেই অত্যধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় করোনার বিশেষ সতর্কতা, করোনা থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলুন, এইসব লেখা সম্বলিত ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। আমি যদি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে এলাকাগুলোকে অত্যধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এটি একটু যদি আপনাদের জানাই যে ময়মনসিংহের যে নতুন বাজার এবং বাউন্ডারি রোড যে এলাকাটিকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে, এই এলাকায় বর্তমানে 23 জন করোনা আক্রান্ত রোগী আছেন। চরপাড়াতে আছেন 29 জন এবং মাসকান্দা, শিকারিকান্দা, দিগারখান্দায় আছেন 15 জন এবং ভাটিকাশর, কৃষ্ণপুর আলিয়া মাদ্রাসা এলাকায় 20 জন এবং পলাশপুর, কেওয়াটখালী এলাকায় আছেন 14 জন, কাছিঝুলি এলাকায় 16 জন আছেন এবং জিলা স্কুল, গাঙ্গিনাপাড়, আমলাপাড়া এলাকায় রোগী নেই, কিন্তু আকুয়া, চুকাইতলা মাদ্রাসা কোয়ার্টার এলাকায় 31 জন করোনা আক্রান্ত আছেন বলে এই সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে। এছাড়া শানকিপাড়া ক্যান্টনমেন্ট ও গোহাইলকান্দি এলাকায় বর্তমানে 27 জন করোনা আক্রান্ত রোগী আছেন এবং কালীবাড়ি রোড এলাকায় আরও 14 জন রোগী আছেন এবং নৌমহল, সারদা গুডস রোড এবং আরকে মিশন রোড এলাকায় 16 জন করোনা আক্রান্ত রোগী আছেন। এছাড়াও আরও নগরীর যে বিভিন্ন এলাকায় 4 জন, 5 জন, 10 জন, 12 জন করে রোগী আছেন। তবে এখানে সিটি কর্পোরেশন থেকে যে জিনিসটি বলা হয়েছে যে সমস্ত এলাকায় 14 জন থেকে 14 জনের অধিক করোনা আক্রান্ত রোগী আছে সেই এলাকাগুলোকেই তারা প্রাথমিকভাবে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন এবং এই এলাকার মানুষজন যাতে সতর্কতার সহিত চলাচল করেন এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলেন এবং বর্তমান যে লকডাউন চলছে সেই লকডাউন যেন পুরোপুরি মেনে চলেন সেই বিষয়টিকে বলা হয়েছে। এছাড়া এই করোনা সংক্রমণের কথা যদি আমি একটু বলি যে ময়মনসিংহে কিন্তু প্রতিনিয়তই করোনার রোগীর আক্রান্তের যে সংখ্যা সেটি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের যে এই করোনা বা স্বাস্থ্যবিধি নিয়ে যে সচেতনতা সেই বিষয়টি আসলে একেবারেই সাধারণ মানুষ মানছেন না এবং আমরা দেখছি যে এখনও মানুষ উদাসীনভাবেই চলাফেরা করছেন এবং তারা স্বাস্থ্যবিধি এবং সরকারের যে কঠোর বিধিনিষেধ চলাচলের ক্ষেত্রে সেই বিষয়গুলো মানছে না এবং আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো কাজই আসছে না। আসলে প্রশাসনের সাথে মানুষের অনেকটাই লুকোচুরি খেলার মতোই তারা বেরিয়ে আসছেন এবং যখনই ভ্রাম্যমাণ আদালত বা পুলিশের তৎপরতা দেখছেন তারা সরে পড়ছেন বা যে মাস্কটি মুখে ঝোলানো, গলায় ঝোলানো আছে সেটি মুখে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেই অভিযান বা পুলিশের তৎপরতা যখন থাকে না তখন কিন্তু আসলে এই বিষয়টি দেখা যায় না। গতকালের ময়মনসিংহ জেলার করোনা চিত্র যদি আমি একটু জানাই সেটি হচ্ছে গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে 376টি নমুনা সংগ্রহ পরীক্ষা করা হয়, এর মধ্যে মোট 61 জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহেই গতকালকেই নতুন শনাক্ত হয়েছেন 50 জন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং সদরে 33 জন করোনা রোগী শনাক্ত হয়েছে গতকাল। এছাড়াও গতকালকের যে ফলাফল এটি যদি আমি উপজেলা ভিত্তিক একটু জানাই সেটি হচ্ছে ময়মনসিংহের ভালুকায় গতকালকে নতুন করে 5 জন আক্রান্ত হয়েছেন, ফুলবাড়িয়াতে 5 জন নতুন করে শনাক্ত হয়েছেন, গফরগাঁওয়ে 1 জন, নান্দাইলে 2 জন, ত্রিশালে 1 জন, ধুবাউড়া 1 জন, গৌরীপুর 1 জন এবং মুক্তাগাছায় 1 জন শনাক্ত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর আরেকটি বিষয় যদি বলি যে এই
করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য যে চলমান লকডাউন চলছে বা স্বাস্থ্যবিধি মানুষকে মানানোর জন্য প্রশাসনের যে তৎপরতা চলছে সেটির কথা যদি বলি, গতকালকে ময়মনসিংহ জেলায় 15টি মোবাইল কোর্ট 75টি অভিযান পরিচালনা করেছে এই স্বাস্থ্যবিধি মানানোর জন্য, সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং সচেতনতা তৈরির জন্য। এবং এইখান থেকে প্রায় 50,000 টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে বলে আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। তো সব মিলিয়ে আসলে ময়মনসিংহে প্রতিনিয়তই করোনা নতুন নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, প্রশাসনের তৎপরতা আছে, কিন্তু সাধারণ মানুষ আসলে কোনোভাবেই যে স্বাস্থ্যবিধি সেটি পুরোপুরি মানছেন না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের করোনা পরিস্থিতির সর্বশেষ। ময়মনসিংহের করোনা এবং লকডাউন পরিস্থিতির সবশেষ খবর জানাতে নতুন বাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। রমজান মাসে ইফতার পণ্য, বিশেষ করে সবজির বাজারে যখন আগুন, তখন খানিকটা স্বস্তি যেন হাঁস, মুরগি আর ডিমের বাজারে। লকডাউনের মধ্যেই রাজধানীতে কমেছে কিছু পণ্যের দাম। বেচাকেনা কমে যাওয়াকেই এর কারণ বলছেন ব্যবসায়ীরা। তবে দেশি মুরগির দাম এখনও বাড়তি। সারি সারি খাঁচায় নিজেদের মধ্যে খুনসুটি আর প্রভাব বিস্তারের চঞ্চলতায় বাজারে উপস্থিতি জানান দিচ্ছে সোনালী ও দেশি মুরগি। কয়েকদিনের ব্যবধানে দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 50 থেকে 60 টাকা। ঠিক একই পরিমাণ দাম কমেছে সোনালীর। এক সপ্তাহের মধ্যে দেশিটা কেজিতে 50 টাকা বাড়ছে। দামের পক্ষে বেচা কেনা নাই বাজারে, দেন না কাস্টমার, পুরো বাজার ফাঁকা। লকডাউনের আগে দফায় দফায় বাড়ছিল ব্রয়লারের দাম, তবে করোনা মোকাবিলার বিশেষ এই সময়ে চাহিদা কমায় কেজিতে প্রায় 20 টাকা কমেছে প্রতি কেজি ব্রয়লারের দাম। কবুতরের বাচ্চা 130 টাকা 20 টাকা পিস, দাম বাড়েও নাই কমেও নাই। ফুডের কমিশনের মধ্যে ওই জন্য দাম কমছে, তো 140 টাকা 50 টাকা বাঁচতেছে, 155-60 টাকা ছিল। দাম কমলে তো সবার জন্য ভালো, কারণ বর্তমানে মানুষের ইনকাম কম। বাজারে দাম কমেছে সব ধরনের ডিমেরও। যোগান ঠিক থাকলেও কমেছে বিক্রি, তাই দাম পড়েছে বলে জানান বিক্রেতারা। লাল ডিমের হালি ছিল লকডাউনের আগে 30 টাকা। তরকারির দাম অনেক বেশি, মাছের দামও মোটামুটি বেশি, ডিমটা একটু সস্তা আর মুরগিটা একটু দাম একটু কমছে আগের থেকে। একে তো গরম, তার উপরে বাজারে ক্রেতা কম, তাই হাঁসের দামও কমেছে প্রতি পিসে 50 টাকার বেশি, বিক্রি হচ্ছে 450 টাকার মধ্যে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রোজা ও করোনার কারণে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে লেবুর। নওগাঁয় রানীনগরের 20 বিঘা জমিতে সিডলেস লেবু চাষ করছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কয়েকজন তরুণ উদ্যোক্তা। বাজার দর ভালো থাকায় প্রায় কোটি টাকার লেবু বিক্রির আশা তাদের। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এমআর রকি। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। রকি। ধন্যবাদ তাজিন। আপনি জানেন রোজা এবং করোনাতে কিন্তু এবার লেবুর ব্যাপক কদর বেড়েছে এবং লেবুর কদরের পরিপ্রেক্ষিতে কিন্তু বাজারে একরকম লেবুর যে দর তা কিন্তু লাফিয়ে বেড়েছে। এই লাফিয়ে দর বৃদ্ধির কারণে কিন্তু লেবুর যে বাজার ব্যবস্থা, লেবু যারা চাষি তারা কিন্তু বেশ লাভবান এবার হচ্ছে। আমরা এখানে লক্ষ্য করছিলাম যে এই মৌসুমে বিশেষ করে চায়না 3 সিড লেবু, এই জাতীয় লেবুর চাষটা অনেক বেশি হয়েছে এই বাগানগুলোতে। তো এই এখানে প্রায় 15 বিঘার মতো 20 বিঘা একটা প্লট করেছে কিছু শিক্ষিত তরুণরা। এই তরুণদের যেটা আমরা এখানে জানতে পারছিলাম, তারা বলছেন যে গেল 2-3 বছরের চেয়ে কিন্তু এবছর লাভের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়েছে। তারা বলছেন যে প্রতি পিস লেবু এখান থেকে বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 8 টাকা পর্যন্ত, যেটা বাজারে গিয়ে কিন্তু অনেক চড়া দামে 40 টাকা হালি, বিশেষ করে সিড জাতীয় দেশি এই জাতীয় লেবুর। তো আকস্মিকভাবে এরকম একটা দর বৃদ্ধি কিন্তু যারা লেবু চাষি রয়েছেন, যারা লেবু এবার বাগান করে তুলেছেন, অনেকটাই তারা লাভের মুখ দেখছেন এবং গেল কবছর ধরে কিন্তু তারা বেশ লোকসান করছিলেন। অনেকটা দর কম থাকার কারণে তাদের যে কাঙ্ক্ষিত বাজার ব্যবস্থার সাথে মুনাফা অনেকটাই কম ছিল। এই ক্ষেত্রে কিন্তু এবার ব্যত্যয় ঘটেছে। এবছর যেটা একদিকে হচ্ছে করোনার যে ভিটামিন জাতীয় খাবারের যে চিকিৎসকের পরামর্শ, ভিটামিন সির প্রতি জোর দেওয়া, এ কারণে কিন্তু বাজারে লেবুর কদরটা অনেকটাই বেশি। অন্যদিকে কিন্তু রোজার মাসে আপনি জানেন যে লেবু এবং শরবতের প্রতি আলাদা একটা কদর থাকে। এই কদরই কিন্তু লেবু চাষিদের অনেকটা ভাগ্য ঘুরে দিয়েছে। তারা বলছেন যে এইরকম বাজার ব্যবস্থায় এই 1 বিঘা পরিমাণ একটি বাগান থেকে এই মৌসুমে কিন্তু অনেকেই
লাখ টাকার উপরে তারা লেবু বিক্রি করছেন। এরকম একটি বাজার ব্যবস্থা অনেকদিন ধরে তারা প্রত্যাশা করছিলেন এবং এই বাজার ব্যবস্থার ফলে কিন্তু তারা অনেকটা এখন আর্থিকভাবে লাভবান এবং ঘুরে দাঁড়িয়েছেন। তো এক্ষেত্রে আমরা একটু এখানকার যে এই নওগাঁ জেলা কৃষি বিভাগের উপপরিচালক রয়েছেন তার কাছে জানবো যে লেবু চাষিদের ক্ষেত্রে তারা উন্নত জাত সহ কি প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই কি পরামর্শ থাকছে লেবু চাষিদের জন্য। ধন্যবাদ। লেবু একটা ঔষধি এবং পুষ্টিমান সমৃদ্ধ ফল। এই লেবুর করোনা প্রতিরোধী এবং ক্যান্সার প্রতিরোধী গুণাগুণ আছে, যার জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের, বিশেষ করে এখানকার রায়নগরের গোলাম মোস্তফা একজন কৃষি উদ্যোক্তা, সফল কৃষি উদ্যোক্তা আমরা বলবো, উনি এখানে বাগান করেছেন। এই বাগানে আমরা প্রযুক্তিগত বিভিন্ন সহায়তা দিচ্ছি যেন উনি ভালোভাবে এই ফসল করতে পারেন। উনি এই বাগান করে বেশ এবার লাভবান হচ্ছেন রোজার কারণে এবং করোনার কারণে। লেবুর বেশ চাহিদা, এই চাহিদা পূরণ করছেন উনি। পাশাপাশি আমাদের কৃষি বান্ধব সরকারের যে একটা উদ্দেশ্য আছে, আমাদের খাদ্যের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাদ্য খাওয়াতে হবে আমাদের। সেই পুষ্টি সমৃদ্ধ খাদ্যর জন্য এবং রোগ প্রতিরোধক হিসাবে লেবু একটা অত্যন্ত উপকারী ফল। এই ফসল চাষে আমরা কৃষকদের বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। আমরা আশা করি সরকারের এই উদ্দেশ্য সফল হবে এবং আমাদের কৃষক লাভবান হবেন। জি, ধন্যবাদ আপনাকে। বলছিলেন নওগাঁ জেলার কৃষি বিভাগের উপপরিচালক। লেবুর যে বিশেষ গুণ রয়েছে, লেবু কিন্তু প্রত্যেকটা উপকারিতার যে ধরন তা থেকে অনেকটা বৈচিত্র্য। চিকিৎসকরা বরাবরই বলে থাকেন ভিটামিন সি জাতীয় যেসব খাবার রয়েছে এই খাবারগুলোর মধ্যে কিন্তু লেবু চাষিদের জন্য কিন্তু একদিকে যেমন সুখবর বয়ে আনছে এবছর, অন্যদিকে লেবুর যে বাজার ব্যবস্থা এটা কিন্তু তাদেরকে অনেকটা উৎসাহিত করছে। আমরা লক্ষ্য করছিলাম এখানে এই লেবুর বাগান দেখে অনেক তরুণ যুবকরাও কিন্তু এগিয়ে আসছেন লেবু চাষের দিকে। কারণটা হচ্ছে যে তারা বলছেন যে এবছর কিন্তু ভালো একটি বাজার ব্যবস্থা এবং উন্নত জাত এই চায়না 3 জাতের লেবুর একটি বাগান থেকে আমরা লক্ষ্য করছিলাম বেশ অনেক ফল এখানে এসেছে এবং প্রতি পিস বাজার ব্যবস্থা যেমন এখানে ভালো একটা দর তাদেরকে এখানে আশা জাগিয়েছে। অন্যদিকে কিন্তু এবছর অনুকূল আবহাওয়ার কারণে কিন্তু লেবু চাষিদের জন্য কিন্তু ভালো ফলন এখানে তাদেরকে একটা ভাগ্য ঘুরে দাঁড়াতে সহযোগিতা করেছে। তো সব মিলে কিন্তু লেবু চাষিদের জন্য এবার একটা ভালো খবর। এবং অন্যদিকে এই জাতীয় কিন্তু লেবু চাষ সহ অন্যান্য যেসব সাথী ফসল রয়েছে, বিশেষ করে রোজা সহ এই করোনাকালীন যেসব উপাদান হিসাবে বেশি ব্যবহার হয়ে থাকে তা কিন্তু অনেকটা আর্থিকভাবে সচ্ছলতার দিকে নিয়ে যাচ্ছে এই জাতীয় তরুণ উদ্যোক্তাদের। আমরা এখানকার যে কৃষি বিভাগের পক্ষ থেকে জানতে পেরেছি প্রায় 1200 হেক্টর জমিতে কিন্তু এবার লেবু চাষ রয়েছে এই নওগাঁর রানীনগরে। তো আর্থিকভাবে অনেকটা ঘুরে দাঁড়ানোর কারণে এই লেবু চাষিরা বেশ এবার অনেক সন্তোষ প্রকাশ করছেন এবং তাদের আগামীতে কিন্তু উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আরো এগিয়ে আসছেন। তো তাজনীন, এই ছিল নওগাঁর রানীনগরে লেবু বাগানের লেবু চাষের খবর আমার কাছে। লেবু চাষের খবর জানাতে নওগাঁর রানীনগর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার এমআর রকি। শুরুর দিকে ভালো দাম পেলেও হঠাৎ করে ধস নেমেছে দিনাজপুরের টমেটোর বাজারে। বছর ধরেই টমেটো চাষাবাদে লাভবান হলেও এবার বাজারে দাম না পেয়ে হতাশ কৃষক। করোনা সহ নানা কারণে রাজধানী সহ বিভিন্ন জেলায় চাহিদা কমে গেছে বলে দাবি পাইকারদের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরে মার্চ পর্যন্ত আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকায় নাবি জাতের টমেটো আবাদ করে ফলন ভালো পাচ্ছেন কৃষকেরা। প্রতি মৌসুমে এই অঞ্চলের সর্ববৃহৎ গাবুড়া বাজারে কোটি কোটি টাকার টমেটো বেচাকেনা হয়। এ সময় প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় 40 থেকে 50 ট্রাক টমেটো যায়। প্রথম দিকে বাজারে প্রতিমন 700 টাকা বিক্রি হলেও গত 4 দিন থেকে 250 থেকে 300 টাকা। কৃষকরা বলছেন এতে উৎপাদন খরচ উঠছে না। 1 বিঘা মাটিতে খরচা মিনিমাম 50 থেকে 55 হাজার টাকা খরচা হয়। এবার মানে 20 হাজার টাকায় আমাদের ঘরে আসে না। কঠোর করোনা পরিস্থিতির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে টমেটোর চাহিদা কমে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। লোকজন বাইরে যেতে পারতেছে না, যে পরিমাণ চাহিদা, খাওয়ার চাহিদা নাই। করোনার কারণে মার্কেটে লোক নাই। আমাদের ক্যারেটে পড়তে হইতেছে 420 টাকা, 22 টাকা পড়তে হইতেছে। ঢাকা বেচতেছে 350, 300। আমাদের প্রতি চালানের লোকসান হইতেছে। এলাকার জনপ্রতিনিধি ও হাটের ইজারাদার জানালেন, প্রতি বছর বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা এখান থেকে 60 থেকে 65 ট্রাক টমেটো কিনে নিয়ে যান। তবে এবার ক্রেতার সংখ্যা অর্ধেকে নেমেছে। করোনাকালীন সময়ে টমেটো ঠিকমতো যাচ্ছে না,
কৃষকরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। পচনশীল পণ্য টমেটো সংরক্ষণের জন্য সরকারিভাবে হিমাগার প্রতিষ্ঠার দাবি জানান এই কৃষক নেতা। দিনাজপুরের একটি টমেটোর কোল্ড স্টোরেজ নির্মাণ করা অতীব জরুরি হয়ে পড়েছে, তাহলে তাদের টমেটোর লাভজনক দাম পাবে। করোনা পরিস্থিতির মধ্যেও দিনাজপুরের টমেটো দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা। পরিবহনে আপাতত কোনো সমস্যা নেই। আমরা সরকারিভাবে করোনাকালীন সময়ে কৃষিপণ্য জরুরি সেবা হিসেবে সর্বাত্মকভাবে পরিবহনে সহযোগিতা করা হচ্ছে। চলতি বছর জেলায় 13টি উপজেলায় 1000 হেক্টর জমিতে টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা 60,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। গেল বছর করোনার প্রকোপে দুধ বিক্রি করতে না পেরে লোকসানে ডুবে গেছিল খামারিরা। তবে এবার প্রস্তুতি নিয়ে করোনাকে সঙ্গে নিয়েই রমজানে বেড়ে যাওয়া দুধের চাহিদা মিটিয়ে 10,500 দুগ্ধ খামারি দেখছেন লাভের মুখ। জীবিকা নির্বাহ করছেন হাজারো শ্রমিক। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাভীর দুধ সংগ্রহ, খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা আর পরিচর্যায় ব্যস্ত সদরের দক্ষিণ আনালেত্তারি গ্রামের খামারের কর্মীরা। গত বছর করোনার হানায় ক্রেতাশূন্য বাজারে দুধ নিয়ে হাপিত্যেশ করতে হলেও এবার দুধের চাহিদার বিপরীতে যোগান দেওয়াটাই কঠিন হয়ে পড়েছে। 60 টাকা লিটার দরে 250 লিটার দুধ বিক্রি করে গাভীর খাদ্য, ওষুধসহ সব খরচ বাদ দিয়েও লাভ থাকছে এই খামারে। গত বছর অনেক টাকায় লস, প্রতি মাসে 40-50 হাজার টাকা লস হয়েছে। আর এবছর একটু আসিয়া একটু লাভ দেখা যাচ্ছে আর কি। মোটামুটি কাস্টমার অনেক, রমজানের কারণে অনেক কাস্টমার দেখা যায়। শহরের পৌর পার্কে ভ্রাম্যমাণ দুধের গাড়ি আসার আগেই অপেক্ষায় থাকেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই প্রতিদিন বিকেলে দুধ নিতে ভিড় জমে ভোক্তাদের। রমজান মাস বলেই দুধের এত চাহিদা বলছেন ভোক্তারা। খুব ভালো দুধ, এই জন্য আমি আসছি। 50 টাকা রেট প্রতিদিন পাওয়া যাচ্ছে এবং দাম কম, দুধের মানটাও ভালো। অনুজীব করোনাকে সঙ্গে নিয়েই মানুষের বাঁচার পথ খুঁজতে হবে বলছেন ডেইরি অ্যাসোসিয়েশনের নেতারা। মিলেমিশে আমরা কাজগুলো করছি যাতে আমরা ভবিষ্যতে এটাকে টিকিয়ে রাখতে পারি, যে আমাদের খামারগুলো যে টিকে থাকে। আর প্রাণী সম্পদ দপ্তরের কর্তারা বলছেন গত বছরের শিক্ষা থেকে এবার ভ্রাম্যমাণ দুধ বিপণনের পদক্ষেপ নিয়েছেন তারা। এটা ভোক্তা এবং উৎপাদক দুজনে উপকৃত হচ্ছে। আমরা যথেষ্ট সাড়া পেয়েছি এবং আমাদের এবারে কোনো মার্কেটিংয়ে কোনো প্রবলেম নাই। বছরে জেলায় দুধের চাহিদা 2,20,000 মেট্রিক টন, তবে 10,500 খামার থেকে উৎপাদন হচ্ছে 1,30,000 মেট্রিক টন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সহনীয় তাপমাত্রা ও আগাম বৃষ্টিপাতে সতেজ হয়ে উঠছে মৌলভীবাজারের চা বাগান। কচি পাতার সবুজ রঙে বদলে গেছে বাগানের দৃশ্য। চা পাতা তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এমন আবহাওয়া থাকলে রেকর্ড পরিমাণ চা উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজার জেলার পাহাড় টিলায় যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজের হাতছানি। অনুকূল আবহাওয়া আর অগ্রিম বৃষ্টিপাত বদলে দিয়েছে চা বাগানের দৃশ্য। কচি পাতায় রং লেগে পরিণত হয়েছে সবুজের গালিচায়। এতে ব্যস্ত সময় পার করছেন চা শ্রমিকরা। বাগান থেকে কচি পাতা সংগ্রহের পর সরাসরি নিয়ে যাওয়া হয় কারখানায়। সেখানে কয়েক দফা বাছাইয়ের পর প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় চা। 4 মাস পাতা বন্ধ আছিল, শুকনা মাসে এখন বৃষ্টি পড়ছে তো এখন পাতা তোলা হইতে আছে। মালিক গামছা দিয়েছে, ছবি দিয়েছে এবং মাছ দিয়েছে, সবাইকে সচেতন করেছে। আমাদের বাইরে লোক কোনোজন বাগানে আসতে দেয়নি। মৌলভীবাজার চা বাগান পঞ্চায়েত সভাপতি জানালেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া নিয়ম তারা পালন করছেন। আর চা কারখানার সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া এমন থাকলে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। উৎপাদন ভালো হলে গত বছরের করোনার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এইভাবে ফসল বেশি আসলেই আমাদের টার্গেট যেগুলো আছে এটা আমাদের পূরণ হয়ে যাবে। স্বাস্থ্যবিধি মেনে চলছি, আমরা সরকারের প্রত্যেকটা বাক্যকে পালন করছি। বাংলাদেশ চা বোর্ডের দেয়া তথ্য মতে জেলায় 2020-2021 সালে 7,15,00,000 কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। সুনামগঞ্জের হাওরে কৃষক ব্যস্ত ক্ষেতের ধান কাটা নিয়ে, আর কিষানীরা ধান শুকিয়ে তুলছেন গোলায়। জেলার দেখার হাওর, শনির হাওর সহ ছোট বড় অর্ধশতাধিক হাওরে ঘিরে চোখে পড়বে এমন দৃশ্য। কৃষক বলছেন, ধান কাটার মেশিন সংকটের কারণে ক্ষেতের পাকা ধান পড়ে আছে, তবে কোনো সংকট নেই বলে দাবি কৃষি বিভাগের। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট।
চলতি বড় মৌসুমে সুনামগঞ্জ জেলার হাওরে ও হাওরের বাইরে 2,23,330 হেক্টর জমিতে স্থানীয় হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বোরো আবাদ হয়েছে। 20 এপ্রিল পর্যন্ত কাটা হয়েছে 60,000 হেক্টর জমির পাকা ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় ধান কাটার জন্য জেলায় 293টি কম্বাইন্ড হারভেস্টার, 130টি রিপার ও 2 লাখ ধান কাটার শ্রমিক মাঠে কাজ করছেন। বাইরের জেলা থেকে এবছর 20,000 শ্রমিক ধান কাটার জন্য এসেছেন। কৃষকরা জানান মেশিন সংকটের কারণে জমির পাকা ধান কাটতে পারছেন না। আমরা হাওড় মেশিন কম থাকার কারণে আমরা মেশিন হাওড়ের ধান কাটতে পারতেছি না। একটা মেশিনে আমাদের এলাকায় টাকায় ওর পিছনে পিছনে আমি যাইতেছি, প্রতিদিনই আমাকে বলতেছে যে আগামীকাল কাটিয়ে দিব। ব্লক প্রতি 2টা মেশিন যদি হয় তো মোটামুটি ধান কিলো পাকবো, বাসার একটা পদ্ধতি বেশি অতিরিক্ত পাকছে, কিন্তু কাটাইতে তো আমরা পারি না। 25 জন আইসে আর এক রবিবার আজকে রবিবার আইসে সে কাটা ধরছি। যদি মেশিনে কাটিলে তো আমরা একটু সাহায্য হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় হাওড়ের ধান কাটার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ব্যাপারে আমরা আসলে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়াও আমাদের যেটা বিভিন্ন জায়গা থেকে কম্বাইন হারভেস্টার আমরা ভাড়া করে নিয়ে এসেছি, বাইরে থেকে শ্রমিক যাতে নির্বিঘ্নে এখানে ধান কাটায় অংশগ্রহণ করতে পারে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি। গেলবার এমন সময় হাওরের 20 ভাগ ধান কাটা হয়েছিল, আর চলতি বছর 36 ভাগ ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সময় সংবাদ, সুনামগঞ্জ। করোনা সংকট মোকাবেলায় চলতি বোরো মৌসুমে গতবারের চেয়ে বেশি ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। লটারির মাধ্যমে বেশি দামে সরাসরি 20 লাখ টনেরও বেশি খাদ্যশস্য কেনা হবে বলে জানান কৃষিমন্ত্রী। আগামীকাল সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবছর কারসাজি ঠেকাতে মিলারদের ওপর নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। প্রসূন আশিসের রিপোর্ট। গত বছরের চেয়ে 1 লাখ হেক্টর বাড়িয়ে দেশের 48 লাখ হেক্টর জমিতে এবার বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 2,05 লাখ টন। হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে কৃষকের ঘরে উঠতে শুরু করেছে এই ধান। গত বছর 26 টাকা কেজি দরে 8 লাখ টন ধান, 36 টাকা কেজি দরে 10 লাখ টন সিদ্ধ চাল, 35 টাকা কেজি দরে 1.5 লাখ টন আতপ চাল এবং 28 টাকা কেজি দরে 75,000 টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। মহামারীতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবার আরও বেশি খাদ্যশস্য সংগ্রহের পাশাপাশি প্রান্তিক চাষিদের কাছ থেকে লটারির মাধ্যমে ধান কেনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। ক্ষুদ্র চাষি তাদের কাছ থেকে আমরা ধানটা কিনবো লটারির মাধ্যমে, যাতে রাজনৈতিক কোনো সামাজিক কোনো প্রভাব খাটিয়ে কেউ ধান সরকারের বেশি দামে দিতে না পারে। বেশি দামে আমরা কিছু বেশিও কিনতে পারি। দেশে কোভিড-19 সংক্রমণ ভয়াবহ রূপ নেয় কর্মহীন হয়ে পড়ছেন অসংখ্য মানুষ। এ অবস্থায় খাদ্য ঘাটতি ঠেকাতে মজুত বাড়ানো এবং ক্ষুদ্র চাষিদের কাছ থেকে ধান চাল সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতার তাগিদ দেন বিশেষজ্ঞরা। করোনার ঢেউয়ে যেহেতু সাধারণ মানুষের খাদ্যের সংকট হতে পারে, সেই হিসেবেই প্রকিউরমেন্টটা বেশি হওয়া উচিত। প্রকিউরমেন্ট প্রাইসটা খুব দ্রুত ঘোষণা করে দিতে হবে। লটারির মাধ্যমে যে নেওয়ার কথা বলেছে, এখানেও একটু বিবেচনা করতে হবে সেখানে অংশগ্রহণ সবাই করবে কিনা। তাদের মতে আমদানি করা চালের কারণে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আর রাইস মিলারদের কারসাজিতে দাম যাতে লাগাম না ছাড়ায় সেদিকে নজরদারি বাড়াতে হবে। তবে বড় মিলারদের সিন্ডিকেটের কারণে চালের বাজার নিয়ন্ত্রণে না থাকার অভিজ্ঞতা থেকেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। সরকারের যে মজুদ আইন আছে সেই অনুযায়ী যেই পরিমাণ তারা মজুদ করে রাখতে পারেন, তার মাধ্যমে অটোমেটিক্যালি বাজারে একটা প্রভাব পড়ে যায়। কাজে আমাদের এখন খুবই জরুরিভাবে নজর দেওয়া উচিত যে অতিরিক্ত বড় রাইস মিলাররা আসলে কি পরিমাণ ক্যাপাসিটির বাজারটা নিয়ন্ত্রণ করছে মিলাররা। কাজেই সরকারের গুদামে পর্যাপ্ত চাল থাকার দরকার ছিল। অব্যবস্থার সাথে বা যেভাবেই হোক এখানে আমাদের একটু ভুল আছে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি রোহিঙ্গাদের অতিরিক্ত খাদ্য সহায়তার ফলে ঘাটতির আশঙ্কা দেখা দিলে দ্রুত আমদানির পরিকল্পনা রয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বত্তরের বিলে শুরু হয়েছে বোরো মৌসুমের আগাম ধান কাটা। ভোর থেকে ক্ষেত মজুরেরা ধান কেটে ঝাড়া মাড়াইয়ের পর বিল থেকে নিয়ে যান গৃহস্থের বাড়িতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রতন সরকার। তাজরিন, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার
উত্তরের বিল। এটি একটি অনেক বড় বিল আসলে। বর্ষার সময় এখানে এটি পানিতে সয়লাভ থাকে, দিগন্ত জোড়া পানি দেখা যায় শুধু, কিন্তু এই সময়টিতে বোরো মৌসুমে এখানে ধান আবাদ করেন এই অঞ্চলের কৃষক যারা। এবার কিন্তু এখানে আমরা যে ধানগুলো দেখছি এরই মধ্যে ধান পেকে এসেছে এবং এখানকার কৃষকরা কিন্তু তাদের ধান জমি থেকে কেটে তারা ঘরে তুলছে। তো এই যে বোরো মৌসুম, এই অঞ্চলের কিন্তু বোরো ধান কাটা আরও বেশ কিছুটা পরে শুরু হবে। এই যে ধানটি বিলের যে ধান, এটি আসলে একটু আগাম তারা এই ধান রোপণ করে থাকে এবং আগাম এই ধানটি ঘরে তারা তুলতে পারে। আমরা জানি যে প্রায় এই অঞ্চলে 8.5 লক্ষ হেক্টর জমিতে এবার বোরো ধানের আবাদ হয়েছে, যে চলতি বোরো ধান। এই মুহূর্তে প্রথম পর্যায়ে আসলে এখানে কৃষকরা কাটা মারাই শুরু করেছে। আমরা এই মুহূর্তে একটু একজন এই বিল অঞ্চলের একজন কৃষকের সঙ্গে কথা বলবো। একটু আপনার কাছে জানতে চাইবো যে এইবার ধানের ফলনটা কেমন হয়েছে বা এখানে কোনো সমস্যা আছে কিনা। এবার ধানের ফলন তো এবার খুব ভালো হয়েছে, কিন্তু আসলে ঘটনা হয়েছে ধানের মধ্যে ব্লাড ধরছে, এই জন্য ধানটা আগাম কাটা হইতেছে। কি এটা মানে কোনো রোগ? এটা রোগ ধরছে ধানের মধ্যে। এতে করে কি উৎপাদন কম হবে? অনেক কম হবে। আচ্ছা, তো এটা প্রতিরোধে আপনারা কোনো ব্যবস্থা নেননি? 5 বার করে ওষুধ দিছি ধনে। আচ্ছা আচ্ছা, মনে করো 3000-4000 কোটি টাকা খরচ হয়েছে ধানের, মনে করো ওষুধ দিতে, তো কাজ হয় নাই। কিন্তু সব মিলায় এবার কেমন পাবেন আপনারা প্রতি একরে বা বিঘায়? প্রতি একরে মনে করো এবার আগে যেটা পাচ্ছিলাম, মনে করো গততে যেটা পাচ্ছিলাম তার চেয়ে এবার কম হবে, অনেক কম হবে। কতটুকু কম হবে? অন্তত মনে করো একরে 20 মণ কম হবে। আচ্ছা, এত কম? তো এটা তো অনেক বেশি কম। নষ্ট হয়েছে, যেখানে ধান ওই যে পোড়া দেওয়ার মতন দেখাচ্ছিল না, ধান ওই যে পোড়া দেওয়ার মতন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু জমির দিকে তাকাই তাহলে কিন্তু দেখব যে মোটামুটি ধরনের ভালো ফলন হয়তো দূর থেকে বোঝা গেলেও কৃষকরা বলছেন কিন্তু কিছুটা এবার কিছু রোগবালাইয়ের কারণে তাদের ধানের প্রতি একরে বেশ কিছু ধানের ফলন কিন্তু কম আসবে। তো আমরা জানি যে সরকারের পক্ষ থেকে এই করোনাকালীন সময়ে আসলে এই অঞ্চলের, বিশেষত রংপুর, বৃহত্তর রংপুর অঞ্চলের যে শস্য ভাণ্ডার বলা হয়, এখানে আসলে ধানের আবাদের উপর একটা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই ধান উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কিন্তু সরকারের কৃষি বিভাগের থেকে তারা কিন্তু যথেষ্ট কাজ করেছে এবং উচ্চ ফলনশীল জাতের যেসব ধান আসলে বিশেষ করে যে হাইব্রিড জাতের যে ধানগুলো, সেগুলো কিন্তু এবার আবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ সারা বিশ্ব করোনা কবলিত এবং এই করোনাকালীন সময়ে যে মানুষ, মানে বিশেষ করে আমাদের এই দেশের এই অঞ্চলের মানুষের যে খাদ্য নিরাপত্তার বিষয়টি, সেটিকে গুরুত্ব দেওয়ার কারণে কিন্তু এবার এই অঞ্চলে ধানের বেশি আবাদের প্রতি কিন্তু সরকারের পক্ষ থেকে উৎসাহিত করা হয়েছিল। তো অন্যান্য অঞ্চলগুলোতে আমরা খবর পেয়েছি যে এবার ধানের ভালো ফলন হয়েছে এবং এবার বৃষ্টি এবং সেচের এই আবাদটি কিন্তু সেচ নির্ভর। মোটামুটি এবার সেচের কোনো খুব একটা সংকট হয়নি এবং তিস্তা প্রকল্প, সেচ প্রকল্প থেকে 60,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার কথা বলা হয়েছে, যে 60,000 হেক্টর জমিতে তারা সেচ দিয়েছে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কারণে কিন্তু এই অঞ্চলে এবার কৃষকরা ভালো সেচ পেয়েছে এবং সার্বিকভাবে এবারের যে বোরো ধানের উৎপাদন, এটি আশা করা যাচ্ছে যে সার্বিক দিক থেকেই অনেকটা আশাপ্রদ হবে। তো তাজরিন, এই ছিল আমার কাছে এই অঞ্চলের ধান কাটার সর্বশেষ খবর। রংপুরের গঙ্গরচড়া উপজেলা থেকে ধান কাটার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার রতন সরকার। পানি সরবরাহ করা হয়নি গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে, হচ্ছে না বৃষ্টি, নিচে নেমে গেছে পানির স্তর। এতে মহাবিপাকে পড়েছেন ঝিনাইদহের পাট ও ধান চাষিরা। পানি উন্নয়ন বোর্ড বলছে
নদীতে পানি কম থাকায় বোরো মৌসুমে সরবরাহ কিছুটা বিঘ্নিত হলেও এখন স্বাভাবিক হয়েছে। আউশ আবাদের পানি সরবরাহ করতে এখনও লাগবে সময়। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপায় দিগন্ত জোড়া মাঠ। জমি থেকে পেঁয়াজ রসুন তোলার পর এসব জমিতে আবাদ করা হবে পাট ও আউশের ধান। নেই বৃষ্টি, সরবরাহ করা হয়নি জিকে সেচ খালে পানি, যে কারণে এখনও অনাবাদি রয়েছে অনেক জমি। এতে চিন্তিত কৃষক। তাদের অভিযোগ, বোরো মৌসুমে জিকে সেচ খালে পানি সরবরাহ করা না হলে কমবে ধানের উৎপাদন, আর এখন পানি না পেলে পিছিয়ে যাবে পাট ও আউশ ধানের আবাদ। মৌসুম ওঠার পরে আমরা এখানে চাষ করছি যে পাট বুনবো, কিন্তু জিকে সেচ প্রকল্প যেটা খাল, সেই খালে পানি দেয় না, এই কারণে আমরা পাট বুনতে পারতেছি না। অন্তত 15 দিন আগে আর পাটটা বোনার দরকার ছিল, কিন্তু এই পানির অভাবে পিছিয়ে গেল বোনা। ব্লকে পানি দিলে 5,000-6,000 করে টাকা লাগে, আর কেনালে পানি আসলে আমাদের সীমিত খরচে ধান হয়ে যায়। টাকা দিয়ে আমরা খরচ করছি, ধান লাগাচ্ছি, এই সবই তো নষ্ট হয়ে গেছে, তো আমরা এখন কি করে খাবো? পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পদ্মা নদীতে পানি না থাকার কারণে বোরো ধানের আবাদে পানি সরবরাহ বিঘ্নিত হয়েছিল, আর আউশ আবাদের পানি সরবরাহ করা হবে এ মাসের শেষ বা আগামী মাসের প্রথম সপ্তাহে। নদীতে পানি কম থাকাতে পাম্প চালানো সম্ভব হয় না, এই কারণে কিছুটা ডিস্টার্ব হয়েছে। তো এখন পাম্প চলছে এবং রোটেশন অনুযায়ী, কৃষকের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে আমরা পানি দেওয়ার চেষ্টা করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে, জেলা সদর, হরিণাকুণ্ড ও শৈলকুপা উপজেলায় জিকে সেচ খালের আওতাধীন আবাদি জমির পরিমাণ রয়েছে 29,000 হেক্টর। সময় সংবাদ, ঝিনাইদহ। বাজারে সরবরাহ ঘাটতি দেখিয়ে দাম বাড়ানো হলেও চট্টগ্রাম বন্দরে পড়ে আছে বিদেশ থেকে আনা শত শত মেট্রিক টন পেঁয়াজ, আদা এবং বিভিন্ন ফল বোঝাই 2,000 কন্টেইনার। 1 মাসেরও বেশি সময় ধরে বন্দরের জায়গা দখল করে রাখা এ ধরনের 350 কন্টেইনার নিলামে তুলতে কাস্টমসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাম্প্রতিক সময়ে সরবরাহের ঘাটতি দেখিয়ে বাড়ানো হয়েছে পেঁয়াজ এবং আদার দাম। একই সাথে করোনা সংক্রমণ ঠেকাতে চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের বিদেশি ফলের দামও। অথচ বন্দরের ইয়ার্ডে সবশেষ তথ্য অনুযায়ী এসব মশলা, ফলসহ বিভিন্ন পণ্য বোঝাই 2,000 কন্টেইনার রয়েছে। এই কন্টেইনারগুলো প্রত্যেকটা এমএলওর কাছে খুব সীমিত সংখ্যক থাকে। যদি এগুলি বন্দরে আটকে থাকে, সেই ক্ষেত্রে শিপিং লাইনের যে ক্ষতি হয়, ওই রেফার কন্টেইনারগুলো আমরা ইউজ করতে পারি না। 1 মাস বা তার আগে বিদেশ থেকে চট্টগ্রাম বন্দরে আসা রেফার কন্টেনারগুলোর মধ্যে 70টিতে আদা ও পেঁয়াজ এবং আরও অন্তত 80টিতে বিভিন্ন ফল রয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে রাখা এসব রেফার কন্টেনার রয়েছে শত শত কোটি টন আদা, পেঁয়াজ এবং ফল। মূলত ব্যবসায়ীরা এসব পণ্যের দাম বাড়ানোর জন্য বন্দরকেই গুদাম হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিল। পণ্যগুলি নিলামে তোলা অথবা অন্য কোনো ব্যবস্থা পানিশমেন্টের আওতায় নিয়ে আসলে কাল বিলম্ব করে মানুষের পকেট কাটার যে উৎসব, সে উৎসব বন্ধ হবে। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের কন্টেনার জট কমাতে 350 পণ্য বোঝাই রেফার কন্টেনার নিলামের পাশাপাশি বাকি কন্টেনার দ্রুত খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো যদি দ্রুত ডেলিভারি না আনে, তাহলে আমাদের সামনে কন্টেনার রাখা কষ্টকর হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরে আসা প্রতিটি কন্টেনার বিনা মাশুলে 4 দিন পর্যন্ত ইয়ার্ডে রাখার সুযোগ পায় আমদানিকারকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কখনো সার্ভার, কখনো ওয়েবসাইট ডাউন, প্রযুক্তিগত এমন নানা দুর্বলতায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম। সবশেষ বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার লাইন কেটে যাওয়ায় 3 কর্মদিবস বন্ধ থাকে দেশব্যাপী আন্তঃব্যাংকিং লেনদেন। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে বর্তমানে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের এমন দুর্বলতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2016 সালে রিজার্ভ চুরির ঘটনার মধ্য দিয়ে সমালোচনা শুরু হয় বাংলাদেশ ব্যাংকের। এরপর বিভিন্ন সময় সার্ভার সমস্যা, ওয়েবসাইট ডাউন সহ বিভিন্ন বিষয়ে দুর্বলতা প্রকাশ পায় কেন্দ্রীয় ব্যাংকের। সবশেষ চলতি মাসে 13 এপ্রিল বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার লাইন কেটে যাওয়ায় জটিলতা দেখা দেয় আন্তঃব্যাংকিং লেনদেনে। পরপর 3 কার্যদিবস অর্থাৎ 18 এপ্রিল পর্যন্ত এই সমস্যার সমাধান না হওয়ায় স্থবির হয়ে পড়ে কয়েক হাজার কোটি টাকার লেনদেন। ভোগান্তি পোহাতে হয় গ্রাহক ব্যাংকারদের। আমি তো বাংলাদেশ ব্যাংকে ক্লিয়ারিং অনলাইনে যাব, ওখানে সাবমিট করব। বাংলাদেশ ব্যাংক
সফটওয়্যারের মাধ্যমে কাজটা করে। তো ওই সফটওয়্যারের যেহেতু প্রবলেম, ওখান থেকে তো তথ্য নিতে পারতেছে না ওই চেকের অবস্থা কি, ওই অ্যাকাউন্টের অবস্থা কি, সেজন্য ওখান থেকে ওইটা ক্লিয়ার করতে পারছে না, আমার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। যাদের ওই দিনই টাকার দরকার ছিল তারা হয়তো কিছুটা অসুবিধা বোধ করছেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক অনেকটা দায়সারা জবাব দিয়ে জানায়, কারিগরি সমস্যা যে কোনো সময় হতে পারে, তবে বর্তমানে স্বাভাবিক রয়েছে কার্যক্রম। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অদক্ষ ডিজাইন ও সংযোগ ব্যবস্থার দুর্বলতায় সমস্যা সমাধানে সময় লেগেছে কয়েকদিন। আমাদের যে ডেটা সেন্টার আছে মিরপুরে, ওর সাথে আমাদের হেড অফিসের একটা লিঙ্ক আপ থাকে। লিঙ্কটা যখন কাটা পড়ছে তার কারণে আমাদের এই ডিজাস্টারটা হয়েছে। তো বিটিসি এর সাথে সাথে এটা সাইডে দিতে পারছে, কিন্তু তারপরেও আমাদের এই ডিজাস্টার একটা হয়েছে যে 3 দিন আমরা এটা করতে পারি। সীমিত কয়েকটা কানেকশন, তার ভিতরে যদি ফাইবার কাটার কারণে যদি বন্ধ হয়ে থাকে, এটা আসলে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে যারা এই নেটওয়ার্ক ডিজাইন করেছেন বা পরিচালনা করেছেন তারা আসলে এই যুগতে নেই যে একটা ভালো নেটওয়ার্ক, স্টেবল নেটওয়ার্ক, রিলায়েবল নেটওয়ার্ক এরকম একটা ব্যাংকের ডিজাইন করতে হয়, সেটা সেভাবে করা হয়নি। নতুবা যারা এই সার্ভিসটা প্রোভাইড করছে তারা এই ব্যাপারে একেবারেই আসলে গুরুত্ব দেয়নি। দেশ জুড়ে প্রতি কর্মদিবসে আন্তঃব্যাংকিং লেনদেন হয় 2 থেকে 2,500 কোটি টাকা। লকডাউনে কর্মঘণ্টা কমে যাওয়ায় স্বল্প সময়ে বেশি চাপ সামলাতে হচ্ছে বলেও জানান ব্যাংকাররা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নববর্ষের পর রোজার ঈদ নিয়েও লকডাউনের অনিশ্চয়তায় পড়েছে রংপুরের বেনারসি শিল্প। শোরুম বন্ধ থাকায় ব্যবসায়ীরা শাড়ি কিনছেন না। এতে কারিগরদের পারিশ্রমিক দিতে না পেরে অনেক কারখানা বন্ধ করে দিচ্ছেন মালিকেরা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। বছর দেড়েক আগেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাবু গ্রামে তাঁত পল্লীতে ছিল 1,500 কারিগরের কর্মচাঞ্চল্য। ঘরে ঘরে তাঁতের খুটখাট শব্দে একাকার ছিল দিনরাত। কিন্তু করোনার ছোবলে এখন সেই মুখরতা ম্রিয়মান। কয়েকটি ঘরে হাতে গোনা কিছু মানুষ টিকে আছে কোনো মতে। করোনার ঝাপটায় নিবু নিবু করছে স্বপ্নের রঙিন আলো। ভাইরাসের সময় মনে করেন আমাদের আজ কাজ আছে, কাল নাই। এই যে মজুরি পাই, এই মজুরি দিয়ে মনে করেন আমাদের চলে না। একটা শাড়ি নামাই মনে করেন 4 দিনে 5 দিনে মনে করেন রেট পাই 1100 টাকা দিয়ে কি আর 4-5 দিনে চলা সম্ভব? সরকারের সহায়তা আর নিজেদের প্রচেষ্টায় এই গ্রামেই বেশ কিছু শোরুম নিয়ে গড়ে উঠেছে বেনারসি পল্লী। কিন্তু করোনার বাস্তবতায় আগের বছরের মতো এবারও নববর্ষ চলে গেছে, অনিশ্চয়তা ভর করেছে রোজার ঈদেও। 3 দিনে 1 পিস বিক্রি করছি মাত্র। তো সেই ক্ষেত্রে আমাদের বেতন, বোনাস মানে সবকিছুই মাটি আর কি। যদি দোকান খামারগুলো খোলা থাকতো তাহলে আমাদের বেতন, বোনাস আমরা দুটাই পাইতাম। বেনারসি শিল্প রক্ষায় সরকারের সহায়তা চান ব্যবসায়ী সংগঠনের নেতা। করোনাকালীন সময় এই শিল্পগুলো ধ্বংস মুখ থেকে রক্ষার স্বার্থে তাদেরকে 15 দানা প্যাকেজ দিয়ে, এসএমই প্যাকেজ দিয়ে, স্বল্প মূল্যের ঋণ দিয়ে এই শিল্পগুলো যদি বাঁচানো যায় তাহলে 2,000 লোকের কর্মসংস্থান হবে। নানা সংকটে কমতে কমতে এখন মাত্র শতাধিক পরিবার 50টি ছোট ছোট কারখানায় ধরে রেখেছে জেলার বেনারসি ঐতিহ্য। নানা চড়াই উতরাই পেরিয়ে এই শিল্প ঘুরে দাঁড়িয়েছে। অভাবপীড়িত এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখেছে। কিন্তু করোনাকালে এবারের এই সংকট এই শিল্পকে মারাত্মক হুমকিতে ফেলেছে। রতন সরকার, সময় সংবাদ, হাবু, গঙ্গাচড়া, রংপুর। ভোরের সময় আরও থাকছে, আজ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 15 সদস্যের টাইগার দল ঘোষণা, বাদ নাইম হাসান, নতুন মুখ শরীফুল। আসছে বর্ষায় ভাঙনের শঙ্কায় সর্বাত্মক লকডাউনের মধ্যেও হাজার হাজার বালুর বস্তা ও ব্লক ফেলা হচ্ছে পদ্মায়। সেতুর নদী শাসন প্রকল্পে বাফার স্টক করে রাখা হয়েছে ব্লক ও পাথর। বর্ষার আগেই নদী শাসনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। পদ্মাকে বশ মানাতে ভোর থেকে দিনভর হাজার হাজার শ্রমিক কাজ করছেন প্রকল্পের জাজিরা প্রান্তে। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, তাজদিন, আপনি যেমনটি বলছিলেন সেটি কিন্তু আমরা এই ভোরবেলায় এখানে এসে দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কিভাবে কাজ করছে। আপনারা দেখছেন যে শত শত শ্রমিক এখানে আছেন এবং এর আশপাশে জুড়ে পুরোটা এলাকায় কিন্তু ভোর থেকে কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। এবং মূলত যে পদ্মা সেতুকে ঘিরে যে নদী শাসন সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। কারণ হচ্ছে যে নদীর গতিপথ পাল্টেছে। আপনারা জানেন যে খরস্রোতার যেই পদ্মা সেতুর
মাওয়া পয়েন্ট ছিল, সেই মাওয়া পয়েন্ট দিয়ে কিন্তু এতদিন মূল চ্যানেল প্রবাহিত হচ্ছিল, সেটি কিন্তু সেখানে চর পড়ে যাওয়ার কারণে সেটি এখন চলে আসছে জাজিরার দিকে। এবং আসন্ন বর্ষা, যেটি এই বর্ষায় এই জাজিরাকে অ্যাটাক করতে পারে, এরকম বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই কিন্তু এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। এবং পদ্মার যে মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ, সেটিকে গুটিয়ে পুরো ইউনিট নিয়ে আসা হয়েছে কিন্তু জাজিরা প্রান্তে। এবং আপনারা জানেন যে এর আগে কিন্তু এই জাজিরা প্রান্তের যেখানে কাঁঠালবাড়ি ফেরিঘাট ছিল, সেটিকে সরিয়ে কিন্তু বাংলা বাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং পুরো কাঁঠালবাড়ি থেকে একেবারে পদ্মা সেতুর যে প্রায় 12 কিলোমিটার জুড়ে কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ চলছে। এবং এখানে যে স্লোপিং তৈরি করছে, একেবারে নদীর তীর ঘেঁষে এই বালি ফেলে এর মধ্যে কিন্তু ব্লক ফেলা হবে এবং এই ব্লক বিছিয়ে দেওয়া হবে। এবং এই যে স্লোপ ধরে কিন্তু নদীর মধ্যে লাখ লাখ ব্লক ফেলা হয়েছে, পাথর ফেলা হয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বালুর বস্তা ফেলা হয়েছে। এবং এর মূলত যে চন্ডরচর এলাকা দিয়ে যে পদ্মার একটা বড় একটা চ্যানেল আঘাত করতে পারে, সেদিকে ঠেকাবার জন্য কিন্তু করা হচ্ছে বলে পদ্মা সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী শারফুল ইসলাম আমাদেরকে জানালেন। এবং তিনি যেটি বলছেন যে এই যে জাজিরা পয়েন্টে এখানে প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে যে পদ্মা সেতুর নদী শাসনের কাজ, সেই কাজটি কিন্তু তারা অনেক এগিয়ে গিয়েছেন। এবং এ পর্যন্ত যে তাদের আর্থিক অগ্রগতি প্রায় 70% হলেও কিন্তু কাজের অগ্রগতি 82.5% বলে তারা জানিয়েছেন। এবং এখানে যে পদ্মার যে আগ্রাসন, সেদিকে ঠেকাবার জন্য তারা এখানে কিন্তু অনেক ব্লক তৈরি করে সেটাকে বাফা স্টক করে রেখেছেন। এবং এই ব্লকগুলো এখনো তৈরি করা হচ্ছে, প্রচুর পাথর আনা হয়েছে এবং সেই পাথরগুলো কিন্তু পাশে রাখা হয়েছে যে পরিস্থিতি অনুযায়ী এগুলোকে ব্যবহার করা হবে। এবং এখানে যত আধুনিক প্রযুক্তি আছে নদী শাসনের জন্য এবং এখানে বস্তা ফেলার জন্য, সেগুলো এখানে তৈরি করা সব চেষ্টা চলছে। এবং পদ্মা সেতুর যে নদী শাসনের কর্তৃপক্ষ বলছেন যে এইখানকার পরিস্থিতি মোকাবেলা করবার মতো সব প্রচেষ্টাই তাদের মধ্যে আছে। এবং এখানে যে সর্বাত্মক লকডাউন, সেই লকডাউনের মধ্যে কিন্তু তারা যত রকমের নিয়ম অনুযায়ী তারা সবকিছু নিয়ম রক্ষা করে তারা এই কাজগুলো করছেন। এবং মূল পদ্মা সেতুতে কিন্তু এরকম কর্মযজ্ঞ চলছে, সেখানে যে স্ল্যাব বসানো হচ্ছে, সেখানে যে প্যারাপেট ওয়াল বসানো হচ্ছে, নানা রকম কাজ যেমন ওইখানে চলছে, এর পাশে যে নিচে যে পদ্মা সেতুর ঘিরে যে নদী শাসনের কাজটি, সেখানেও কিন্তু এরকম বিশাল কর্মযজ্ঞ চলছে। এবং এখানে যারা কাজ করছেন সেই শ্রমিকরা আমাদেরকে বলছেন যে এখানকার যে পদ্মা সেতু, সেটি হচ্ছে সক্ষমতার স্মারক। এই সক্ষমতার স্মারক এবং বর্তমান প্রধানমন্ত্রী যে তার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু এখন স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের পথে, সেটিকে কার্যকর করার জন্য যে তারা এখানে কাজ করতে পারছেন, তাতে কিন্তু তারা গর্ববোধ করছেন। এবং তারা বলছেন যেমন আমাদের যে রুটি রুজির পাশাপাশি যে এই পদ্মা সেতুর সঙ্গে কাজ করা, নিজেদেরকে সম্পৃক্ত করার মধ্যে কিন্তু আলাদা ভালো লাগার আছে। এবং এখানে আপনাকে জানিয়ে রাখি যে পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি কিন্তু 85% বেশি। তো এই ছিল এই পদ্মা সেতুর নদী শাসনের কাজের সর্বশেষ। পদ্মা সেতুর নদী শাসন কাজের অগ্রগতির খবর জানাতে প্রকল্পের জাজিরা প্রান্ত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। নানা রঙের ফুলে সেজেছে ইউরোপের দেশ সুইডেন। ড্যাফোডিল, টিউলিপ সহ চেরি ফুলের সাদা গোলাপি আভায় ঝলমল করছে দেশটি। করোনা মহামারীর মাঝেও চলছে উৎসব আমেজ। সুইডেন থেকে সেই উৎসবের খবর জানাচ্ছেন শফিউল আলম। শীত প্রধান দেশ সুইডেনে শীতকে বিদায় দিয়ে বসন্তের আগমন জানান দেয় নানা রঙের ফুল ফোটার মধ্য দিয়ে। তবে সবচেয়ে আকর্ষণ সাদা ও গোলাপি চেরি ফুল। প্রতি বছর মার্চ এপ্রিলে ক্ষণিকের জন্য আসায় চেরি ফুল সুইডেনের বসন্তকে আরও আকর্ষণীয় করে তোলে। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই অপেক্ষা করেন স্থানীয় সহ বিভিন্ন দেশের পর্যটকরা। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেকেই ছবি তুলে স্মরণীয় করে রাখেন সুন্দর মুহূর্তটি। আমরা ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে সবসময় অপেক্ষায় থাকি যে কখন আমরা এই
প্রকৃতির এই সুন্দর মোহনীয় পরিবেশ উপভোগ করতে পারবো। বছরের এই সময়টা তো বারবার আসে না, এই সপ্তাহ 4-5 দিন মতো থাকে এই ফুলগুলা। তা আমরা প্রতি বছর আসে এই সৌন্দর্যটা উপভোগ করি। আমরা ব্রাজিল থেকে এসেছি। পৃথিবী অনেক সুন্দর, এখানে না আসলে তা বুঝতে পারতাম না। ফুলের এই সৌন্দর্যের টানে সুইডেনের জনগণ কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে চান ভয়াবহ করোনা মহামারী। শীতের শেষে সুইডেনে বইছে বসন্তের হাওয়া। নানা রঙের ড্যাফোডিল আর টিউলিপের সাথে ক্ষণিকের ফোটা চেরি ফুল এই মহামারীতেও জনমনে নিয়ে এসেছে প্রশান্তির ছোঁয়া। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কেটে গেছে ভারতের বাইরে অক্সফোর্ডের ভ্যাকসিন সরবরাহের অনিশ্চয়তা। তথ্য ইউনিসেফের। টিকার মেয়াদ কম হওয়ায় ধাপে ধাপে আনছে বাংলাদেশ, জানালেন বিশেষজ্ঞরা। কোভিড টিকা নিলে আক্রান্ত হলেও হবে না শ্বাসকষ্ট, দরকার পড়বে না অতিরিক্ত অক্সিজেনের। অক্সফোর্ডের ভ্যাকসিনের ওপর বাংলাদেশের গবেষণা। হাওড়াঞ্চলে ধান কাটার ধুম। ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষকের কাছ থেকে 20 লাখ টন খাদ্যশস্য কিনবে সরকার। কারসাজি ঠেকাতে মিলারদের ওপর নজরদারির পরামর্শ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।